আপনারা শুনছেন গল্পনীর ইউটিউব এপিসোড ১৯। আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন অলৌকিক অভিজ্ঞতা। আজকের গল্প রুদ্রাণী সাধিকা, এক এমন নারী সাধিকার কথা। ওম কালী কলিকা চণ্ডিকা ভদ্রকালী নমস্তুতে, শত্রুনো সংহার মম রক্ষাণং কুরু সর্বদা। যা শুনে মনে হলো যেন কোনো গুচ্ছ কালিকা শক্তির মন্ত্র। মন্ত্র উচ্চারণের সাথে সাথে তার ত্রিশূল থেকে একটা তীব্র আলো বিচ্ছুরিত হলো, যা সরাসরি দানবটার দিকে এগিয়ে গেল। আলোটা দানবটাকে আঘাত করতেই সে একটা বিকট আর্তনাদ করে উঠল। আর তার বিশাল শরীরটা জলের গভীরে তলিয়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই সব কিছু শান্ত হয়ে গেল। নদী আবার তার স্বাভাবিক রূপ ধারণ করলো। শুধু জলের উপর ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছিল। আমরা দুজনেই বিস্ময়ে হতবাক হয়েছিলাম। একে কোথা থেকে এলেন এই রহস্যময় নারী? তিনি আমাদের দিকে ফিরে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি ধীরে ধীরে হেঁটে হেঁটে আমাদের নৌকার দিকে এগিয়ে এলেন। তারপর তার পা দুটো জলের উপরেই ভেসেছিল, যেন তিনি জলের উপর দিয়েই হেঁটে আসছেন। আমি কোনো মতে বললাম, কে আপনি? তিনি এক অদ্ভুত হাসি হাসলেন, যে হাসিটা ছিল শান্ত এবং গভীর। তার কণ্ঠস্বর ছিল স্নিগ্ধ কিন্তু দৃঢ়। তিনি আমাকে তার সাথে যেতে নির্দেশ করলেন, কিন্তু একা। আমি কার্তিককে গ্রামে পাঠিয়ে দিলাম। বললাম পরে এসে তার সাথে দেখা করব এবং গ্রামের মানুষকে জানিয়ে দিতে যে আমরা অক্ষতই আছি। সে আমাকে এবং ওই সাধিকাকে প্রণাম করে ধীরে ধীরে গ্রামের মেঠো পথের উপর দিয়ে চলতে চলতে মিলিয়ে গেল। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট। সেটা হচ্ছে, আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। আজকের আবহাওয়াটা বেশ মনোরম, কি বলো বিভূতি? একেবারে সঠিক কথা বলেছেন ঠাকুর মশাই। এই যে বৃষ্টির দিনে আপনার কাছে অলৌকিক গল্প শুনে আনন্দটা পাই, এই আনন্দ কিন্তু বাহ্যিক অন্যান্য আনন্দের চাইতে শতগুণে বেশি লাভদায়ক। আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি বৃষ্টির দিনে বিপদে পড়েছেন? এই ধরুন কালবৈশাখীর দিনে শ্মশানে গিয়ে কোনো রকম অভিজ্ঞতার সম্মুখীন? ঠাকুর মশাই বেশ কিছুক্ষণ ভাবল, তারপরে বলল, এই যে বাদলার পরিবেশ দেখছো, এই শহরে বাদলার আসল রূপ দেখতে পাওয়া যায় না। গ্রামে গঞ্জে এর চাইতে অনেক বেশি বাদলার রূপ আমি দেখেছি। খাল, বিল, নদী, নালা উপচে উঠত চোখের সামনে। গ্রামের পর গ্রামকে বন্যায় ডুবে যেতে দেখেছি। শুনেছি অনেক মানুষের হাহাকার। সেসব দিনের কথা মনে পড়লে বুক কষ্টে কেঁপে ওঠে। তা সেবার হলো কি, সনাতন ভট্টাচার্য মারা গেলেন অকাল বর্ষায়। তখন শ্রাবণ মাস, অবিশ্রান্ত বৃষ্টিতে চারিদিক জল থই থই করছে। এমনিতেই বর্ষায় নদী নালা ফুলে ফেঁপে ওঠে। তার উপর টানা 3 দিনের বৃষ্টিতে গ্রামের পর গ্রাম
জলমগ্ন। সনাতন ভট্টাচার্য ছিলেন গ্রামের এক বর্ধিষ্ণু ব্রাহ্মণ। বয়স হয়েছিল তাও প্রায় 80-র কাছাকাছি, কিন্তু শরীরটা বেশ ভালোই ছিল। হঠাৎ করেই জ্বরে পড়লেন, আর 3 দিনের মাথায় সব শেষ। গ্রামের মানুষজন বলা বলি করতে লাগলো, এই বাদলার দিনে সনাতনও চলে গেল। শ্মশানে নিয়ে যাওয়াও বেশ মুশকিল হবে দেখছি। সনাতন ভট্টাচার্যের একমাত্র ছেলে রতন ভট্টাচার্য, সেও বাবার শোক আর এই দুর্যোগে প্রায় দিশেহারা। গ্রামের কয়েকজন মাতব্বর আর রতনের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল, যেমন করেই হোক বাবাকে শ্মশানে নিয়ে যেতেই হবে। কিন্তু মুশকিল হলো, গ্রামের শ্মশানটা ছিল নদীর ওপারে। বর্ষায় নদী এমন ফুলে উঠেছে যে নৌকো চালানো বিপজ্জনক। আর যে শ্মশান ঘাটটা গ্রামের দিকে ছিল, সেটা প্রায় হাঁটুর জলের তলায়। গ্রামের পুরোহিত মশাই, যার সনাতন ভট্টাচার্যের সাধ্য শান্তি করার কথা, তিনি বললেন এই দুর্যোগে নাকি শ্মশানে পৌঁছানো খুব কঠিন। তার উপর নদীর ওই পারে এখন শ্মশানে ভূত প্রেতের আনাগোনা বেড়ে যায়। এমন দিনে কোনো মৃতদেহ নিয়ে ওপারে যাওয়া কি ঠিক হবে কি না তিনি বুঝতে পারছিলেন না। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুরোহিত মশাইয়ের কথা শুনে সবাই কেমন যেন মুছড়ে পড়ল, কিন্তু রতন তো নাছোড়বান্দা। বাবার শেষকৃত্য সে শ্মশানেই সম্পন্ন করবে। অনেক কষ্টে কয়েকজন সাহসী যুবক একটা বাঁশের ভেলা তৈরি করল। চারপাশে বড় বড় কলার ভেলা বেঁধে ভেলাটাকে মজবুত করা হলো। সনাতন ভট্টাচার্যের মৃতদেহ সেই ভেলার উপরেই তোলা হলো অতি সাবধানে। আমি তখন বেশ ছোট, ওই বছর 15 বয়স হবে, কিন্তু শ্মশানের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমার। ঠাকুরমশাই একটু থামলেন, চায়ে একটা চুমুক দিয়ে ফের বলতে শুরু করলেন, আমি রতনের সঙ্গে ভেলায় চাপলাম। গ্রামের আরো 3 জন যুবক ছিল আমাদের সঙ্গে। ভেলা যখন মাঝ নদীতে পৌঁছালো, তখন ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির তেজও বাড়ল। মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের বাধা দিতে চাইছে। বিদ্যুৎ চমকাচ্ছিল মুহুর্মুহু। সেই আলোয় দেখলাম নদীর জল ঘোলাটে, আর তাতে কেমন যেন একটা অদ্ভুত কালো ছায়া ভাসছে। হঠাৎ করেই ভেলাটা দুলে উঠল প্রচন্ড ভাবে। রতন চিৎকার করে উঠল আর বলল সামনে যেতে, কেননা নৌকোতে যেন কিছু একটা ধাক্কা দিল। আমরা সবাই ভয়ে জমে গেলাম। ভেলাটা যেন আর এগোতেই চাইছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদের টেনে ধরছে। আমি স্পষ্ট শুনলাম জলের নিচ থেকে ফিস ফিস করে কারা যেন কথা বলছে। সে শব্দ ঠিক মানুষের মতো নয়, কেমন যেন একটা কর্কশ ভেজা স্বর। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। রতনের মুখে আতঙ্কের ছাপ। সে বিড়বিড় করে কি যেন একটা বলতে লাগলো। এমন সময় নদীর মাঝখানে একটা কালো ঘূর্ণিপাক তৈরি হলো। সেই ঘূর্ণির মধ্যে থেকে
একটা বিকট হাসির শব্দ ভেসে এলো, যেন কেউ বহু দিনের পুরানো জংধরা কবরের ভেতর থেকে অনবরত হেসে চলেছে। ভেলাটা সেই ঘূর্ণির টানে ঘুরতে শুরু করলো। আমরা প্রাণপণে ভেলাটাকে আঁকড়ে ধরলাম। মনে হলো এই বুঝি তলিয়ে যাব। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু বিদ্যুতের চমক, ক্ষণিকের জন্য সমস্ত কিছু আলোকিত হচ্ছে, আর সেই আলোয় আমরা আরো ভয়ঙ্কর কিছু দেখার জন্য প্রস্তুত ছিলাম। ঠাকুরমশাই নীরব হলেন কিছুক্ষণ। চোখ বন্ধ করে সেই দিনের দৃশ্যগুলো যেন আবার মনে করতে চাইলেন। কিশোরী আর চারিও মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। চারি ভয় পেয়ে এক জায়গায় চুপ করে বসেছিল। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন। সে এক বিভীষিকাময় রাত ছিল বিভূতি। সে রাতের কথা মনে হলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি কৌতূহল সম্বরণ করতে পারলাম না, বলেই ফেললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? শ্মশানে কি পৌঁছতে পেরেছিলেন? ঠাকুরমশাই চোখ খুললেন। তার চোখে একটা অদ্ভুত শঙ্কা খেলা করছিল। হ্যাঁ, পৌঁছেছিলাম, তবে বহু কষ্টে, বহু প্রতিকূলতা পেরিয়ে। কিন্তু সেই রাতে যা দেখেছি তা ভোলার নয়। শ্মশানে পৌঁছেই বুঝলাম এ এক অন্য জগৎ। চারপাশের গাছপালাগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে। অন্ধকারে আরো ঘন কালো লাগছে তাদের। বাতাসের শব্দ যেন কান্নার সুর বলে মনে হচ্ছে। আমরা মৃতদেহ নামিয়ে যখন চিতায় তুলছি, তখন হঠাৎ করে কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে চিতার আগুনটা নিভিয়ে দিল। সে এক অদ্ভুত ঠান্ডা বাতাস, যেন বরফের কুচি মিশে আছে তাতে। রতন ভয়ে কাঁপা হাতে দেশলাই ধরাতেই পারছিল না। অবশেষে অনেক কষ্টে যখন আগুন জ্বলে উঠল, তখন দেখলাম সনাতন ভট্টাচার্যের মুখটা কেমন যেন কুঁচকে গেছে। মনে হচ্ছিল যেন তিনি যন্ত্রণায় ছটপট করছেন। কিশোরী নড়ে চড়ে বসল। তার মানে ওনার মৃত্যু স্বাভাবিক ছিল না বলছেন? ঠাকুরমশাই এক রাশ ধোঁয়া ছাড়লেন। সেটাই তো আসল রহস্য। গ্রামের কবিরাজ মশাই বলেছিলেন জ্বর, কিন্তু সেই রাতের ঘটনা আমাকে অন্য কথা বলছিল। কয়েকদিন পর গ্রামে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটল। সনাতন ভট্টাচার্যের প্রতিবেশী রাখাল মণ্ডল, যাকে সেদিন সনাতনের শেষকৃত্যে দেখা গিয়েছিল, সেও হঠাৎ করেই মারা গেল। তার মৃত্যুও একই রকম রহস্যময়। জ্বর এসে 3 দিনের মধ্যেই সব শেষ। গ্রামের লোকেদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। এ নিছকই দুর্ঘটনা নয়। আমি তখন সদ্য সাধুসঙ্গ করার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছি। অলৌকিক আর রহস্যময় বিষয়গুলোর প্রতি আমার বরাবরেরই একটা আকর্ষণ ছিল। এই খবরটা কানে আসতেই মনটা কেমন যেন ছটপট করতে লাগলো। মনে হলো এই রহস্যের জট আমাকেই খুলতে হবে। বর্ষা তখনও কাটেনি। মেঘে ঢাকা আকাশ আর ভেজা মাটির গন্ধের মধ্যেই আমি রাতের ট্রেনে চেপে বসলাম গ্রামের উদ্দেশ্যে। বৃষ্টি স্নাত গ্রামটা দেখে মনে হচ্ছিল যেন একটা কালো চাদরে মোড়া। চারিদিকে নিস্তব্ধতা, যা আমার আগমনকে আরো ভৌতিক করে তুলল।
দুপাশের ঝোপঝাড়গুলো বৃষ্টির জলে ভিজে আরো ঘন দেখাচ্ছিল। রাস্তায় কাদা আর জল জমে একাকার। একটা পুরানো সাইকেল জোগাড় করে আমি রাখাল মণ্ডলের বাড়ির দিকে রওনা দিলাম। রাখাল মণ্ডলের বাড়ির কাছে পৌঁছেই একটা অদ্ভুত দুর্গন্ধ নাকে এলো। মনে হলো যেন পচা মাংসের গন্ধ। উঠোনে কয়েকজন লোক জড়ো হয়ে আছে, তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমি পরিচয় দিতেই রাখালের ছোট ভাই কার্তিক আমাকে ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। রাখালের স্ত্রী কাঁদছিল এক কোণে বসে। রাখালের মৃতদেহ দেখে আমার গা শিউরে উঠল। তার সারা শরীরে কালো কালো ছাপ, যেন চামড়া ঝলসে গেছে তার। আমি চিকিৎসক না হলেও বুঝতে পারছিলাম এটা সাধারণ জ্বর বা কোনো রোগের লক্ষণ নয়। একটা চাপা ভয় আমার মনে উকি দিল। এই মৃত্যু নিছকই কাকতালীয় নয়। কার্তিক ধীর কণ্ঠে বলল, দাদা মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলেছিল, জল, অন্ধকার জল টানছে আমায়। আমার মনে পড়ল সনাতন ভট্টাচার্যের শেষকৃত্যের রাতের কথা। নদীর মাঝখানে সেই ঘূর্ণিপাক আর জলের নিচ থেকে উঠে আসা ফিসফিসানি। এই দুই মৃত্যুর মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র খুঁজে পাচ্ছিলাম। রাত নামতেই গ্রামের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হলো। বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে কানে বাজতে লাগলো। আমি রাখালের বাড়িতেই থাকলাম। বৃষ্টির রাতে, গভীর রাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। ঘরের জানালা দিয়ে দেখলাম বাইরে একটা কালো ছায়া যেন সন্তর্পণে রাখালের বাড়ির পুকুরের দিকে এগোচ্ছে। পুকুরের জল নিস্তব্ধ, কালো আয়নার মতো, কিন্তু সেই কালো ছায়াটা সেই পুকুরের পাড়ে পৌঁছালো। অগ্নি পুকুরের জলে একটা মৃদু আলো জ্বলে উঠল, যেন জলের নিচ থেকে কিছু একটা ওপরে উঠে আসছে। আমার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। আমি নিঃশব্দে বিছানা থেকে উঠে জানালার কাছে গেলাম। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে, আর সেই আলোর মধ্যে দিয়ে একটা মানুষের আবছা অবয়ব দেখা যাচ্ছে, যার হাতগুলো কেমন যেন অস্বাভাবিক লম্বা। অবয়বটা পুকুরের পাড়ে দাঁড়ানো ছায়াটার দিকে হাত বাড়ালো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। এ কি দেখছি আমি? এ কি সত্যি নাকি আমার মনের ভুল? কিন্তু যখন চোখ খুললাম তখন আলোটা মিলিয়ে গিয়েছে, ছায়াটাও নেই। পুকুরের জল আবার নিস্তব্ধ, শুধু বৃষ্টির ঝিমঝিম শব্দ আর দূর থেকে ভেসে আসা একটা পেঁচার ডাক যেন আতঙ্কের মাত্রা আরো বাড়িয়ে দিল। আমি নিশ্চিত ছিলাম গ্রামে একটা ভয়াবহ শক্তি লুকিয়ে আছে, যা এই মৃত্যুগুলোর কারণ। সেই রাতেই আমি স্থির করলাম, যে করেই হোক
এই রহস্যের কিনারা আমাকে খুঁজতেই হবে। যদিও জানি এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি রাখালের বাড়ি থেকে বেরিয়ে এলাম পরদিন সকালে। রাতের সেই দৃশ্যটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমার মাথায় শুধুই একটাই চিন্তা ঘুরছিল, ওই ছায়াটা কে ছিল, আর কেনই বা পুকুরের জলে অমনভাবে আলো জ্বলে উঠল। গ্রামটা দিনের আলোতেও যেন এক অদ্ভুত বিষণ্ণতায় ঢাকা। চারিদিকে কেমন একটা থমথমে ভাব, যেন গ্রামের প্রতিটি ঘর, প্রতিটি গাছ, প্রতিটি মানুষ কিছু একটা ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমি বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। বেশিরভাগই কিছু বলতে চাইল না, ভয়ে মুখ বন্ধ করে রাখলো। দু একজন যারা কিছু বলতে চাইল, তাদের কথাতেও স্পষ্ট হলো এক চাপা আতঙ্ক। একজন বৃদ্ধা ভয় পেয়ে বললেন, বাবা, এ গ্রামের ওপর কুনজর পড়েছে। সনাতন দায়দা বাবু আর রাকাল দুজনেই নাকি একই রকম ভাবে মারা গেছে। জল টানে ওদের, টানে। জল টানে? কথাটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রাখালও তো মৃত্যুর আগে এই একই কথা বলেছিল। এই জল টানার পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো এক গভীর কোনো রহস্য? আমার মন টানছিল নদীর দিকে, বিশেষ করে সেই শ্মশান ঘাটের দিকে, যেখানে সনাতন ভট্টাচার্যের মৃতদেহ সৎকার করা হয়েছিল। যদিও গ্রামবাসী বারণ করেছিল, বলেছিল সন্ধ্যার পর শ্মশানের দিকে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা, কিন্তু আমার কৌতূহল ভয়ে কেউ ছাপিয়ে গিয়েছিল। দিনের বেলা শ্মশানটা অতটা ভয়ঙ্কর না লাগলেও একটা চাপা গা ছমছমে ভাব ছিলই। ঝোপঝাড়গুলো আরো ঘন হয়ে গেছে, বৃষ্টিতে ভেজা কাঠকুটোর গন্ধ আর পচা পাতার একটু কটু গন্ধ ভেসে আসছিল। চিতাভস্যের ছাইগুলো বৃষ্টির জলে কেমন যেন কালো কাদার মতো হয়ে আছে। নদীর জল ঘোলাটে, তীব্র স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন নদীর গভীরে কোনো অতৃপ্ত আত্মা ছটপট করছে। সূর্য ডুবতেই শ্মশানের চেহারাটা কেমন যেন এক মুহূর্তে পাল্টে গেল। চারিদিক থেকে একটা গাঢ় অন্ধকার নেমে এলো। দূরের গ্রাম থেকে ভেসে আসা কুকুরের ডাকগুলো যেন আরো করুণ শোনাচ্ছিল। বাতাসের প্রতিটি শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আমি একটা পুরানো বট গাছের নিচে বসে পড়লাম। গাছটার ডালপালাগুলো কেমন যেন কঙ্কালের হাতের মতো লাগছিল। রাত যতই গভীর হতে লাগলো, আমার অস্বস্তি ততই বাড়তে লাগলো। একটা শীতল বাতাস বইছিল, যার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। হঠাৎ করেই একটা শব্দ শুনলাম, খসখস খসখস, যেন শুকনো পাতার উপর দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। শব্দটা গাছপালার ভেতর থেকে আসছিল।
আমি সাবধানে সেদিকে তাকালাম। অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু শব্দটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, যেন কোনো ভারী জিনিস ঘষে ঘষে আসছে মাটির উপর দিয়ে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, উঠে পালানোর শক্তিও যেন ছিল না আমার। তারপর বিদ্যুতের এক ঝলকানিতে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের বুক চিরে দেখলাম একটা বীভৎস অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। তার শরীরটা কেমন যেন বিকৃত, অনেকটা মানুষের মতো, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। তার মুখটা যেন কাদার তেলা দিয়ে তৈরি করা। কোনো স্পষ্ট বৈশিষ্ট্য নেই, শুধু দুটো গর্তের মতো চোখ জ্বলছে, আর সেই চোখ থেকে একটা লালচে আভা বিচ্ছুরিত হচ্ছে, যা আমার ভিতরে এক আদিম ভয় জাগিয়ে তুলল। অবয়বটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনুভব করলাম তার শরীর থেকে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে, যা পচা মাছের মতো। আমার মনে হলো এই বুঝি সে আমাকে টেনে নেবে তার শীতল অন্ধকার জগতে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হলো যেন আমার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। সেই বিকৃত অবয়বটা তার সরু লম্বা হাতটা আমার দিকে বাড়াতে লাগলো। তার হাতের নখগুলো কেমন যেন অস্বাভাবিক লম্বা আর ধারালো দেখাচ্ছিল। মনে হলো এই বুঝি সে আমার বুক চিরে দেবে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটা এতটাই তীব্র ছিল যে বিকৃত অবয়বটা থমকে গেল। তার লালচে চোখ দুটো যেন আরো তীব্রভাবে জ্বলে উঠল। তারপর সেই আর্তনাদের শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবয়বটা দ্রুত গতিতে আবার অন্ধকারে মিলিয়ে গেল, যেন কখনোই সেখানে সে ছিল না। আমি হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন ভোরের আলো ফুটেছে। চারপাশে শুধু নিস্তব্ধতা, কিন্তু সেই রাতের বিভীষিকা আমার মনে এমন গভীরভাবে গেঁথে গিয়েছিল যে আজও তা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি জানতাম এই গ্রাম, এই নদী আর এই শ্মশান এক ভয়ঙ্কর রহস্যকে লুকিয়ে রেখেছে, যার শিকার হয়েছিল সনাতন ভট্টাচার্য আর রাখাল মণ্ডল। আর আমি তারানাথ সেই মৃত্যুর মুখ থেকে কোনোভাবে ফিরে এসেছিলাম এক অতৃপ্ত আত্মার ফিসফিসানি আর এক বীভৎস অবয়বের সাক্ষী হয়ে। জ্ঞান ফেরার পর আমার শরীরটা নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু মনের মধ্যে একটা জেদ চেপে বসেছিল, এই রহস্যের কিনারা আমাকে করতেই হবে। শ্মশান থেকে ফিরেই আমি সরাসরি গ্রামের একমাত্র চায়ের দোকানে গেলাম। সেখানে কয়েকজন প্রবীণ ব্যক্তি গল্প করছিলেন। তাদের আলোচনা থেকে একটা নতুন তথ্য পেলাম। সনাতন ভট্টাচার্যের মৃত্যুর কিছুদিন আগে নাকি এক অদ্ভুত কাপালিক এসেছিল সেই গ্রামে। তার পরনে ছিল কালো পোশাক, কপালে সিঁদুরের টিপ আর গলায় রুদ্রাক্ষের মালা।
লোকে বলছিল সে নাকি জপ তপ করতে এসেছিল, কিন্তু কেউ কেউ কানাঘুষো করছিল যে সে কোনো গুপ্ত সাধনা করতে এসেছে। একজন বৃদ্ধ বললেন, বাবা, ওই কাপালিকা আসার পর থেকেই গ্রামে কেমন যেন একটা অশুভ ছায়া নেমে এসেছে। সনাতন দাদাবাবু মারা যাওয়ার 2 দিন আগে আমি নিজের চোখে দেখেছিলাম ওই কাপালিক গভীর রাতে সনাতন দাদাবাবুর বাড়ির পেছনের জঙ্গলে ঢুকেছিল। হাতে ছিল একটা কি যেন বেশ দেখতে কালো রঙের, আর তার থেকে কেমন যেন একটা হলদেটে ধোঁয়া বেরোচ্ছিল। আমার মনে পড়ল রাখালের মৃত্যুর আগে তার বলা কথাগুলো। জল, অন্ধকার জল টানছে আমায়, আর শ্মশানে দেখা সেই বিভৎস অবয়ব। এই কাপালিকের সঙ্গে কি তবে এই রহস্যময় মৃত্যুগুলোর কোনো যোগসূত্র আছে? কাপালিকের কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি স্থির করলাম ওই কাপালিকের খোঁজ আমাকে করতেই হবে। গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করলাম। কয়েকজন আমাকে বলল কাপালিক নাকি গ্রামের বাইরে শ্মশানের কাছেই একটা গুপ্ত আস্তানায় একটা পুরনো ভাঙা কুটিরে আশ্রয় নিয়েছিল। দুপুর গড়িয়ে সন্ধে নামার আগেই আমি সেই ভাঙা কুটিরের দিকে রওনা দিলাম। কুটিরটি ছিল শ্মশানের পেছন দিকে, ঘন জঙ্গলের আড়ালে। পথটা ছিল খুবই দুর্গম, চারিদিকে আগাছা আর কাঁটা ঝোপে ভরা। বৃষ্টির জলে কাদা আরো পিচ্ছিল হয়ে উঠেছিল। জোনাকিরা তখনও টিমটিম করে জ্বলতে শুরু করেনি, কিন্তু পরিবেশটা একটা অদ্ভুত গা ছমছমে ভাব এনে দিয়েছিল। কুটিরের কাছাকাছি পৌঁছতেই একটা তীব্র কটু গন্ধ নাকে এলো আমার। মনে হলো যেন পচা মাংস আর শুকনো রক্তের মিশ্র গন্ধ। আমার বুকটা ধড়ফড় করে উঠল। কুঠিরের সামনে গিয়ে দেখলাম দরজাটা অর্ধেক খোলা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। ভেতরে প্রবেশ করতেই এক রাশ ঠান্ডা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। কুটিরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে দম বন্ধ করা পরিবেশ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অদ্ভুত জিনিস, যেমন শুকনো হাড়গোড়, ভাঙা কলসি, আর কিছু অজানা প্রতীক আঁকা মাটি বা পাথরের টুকরো। দেওয়ালে কিছু বিকৃত মানুষের ছবি আঁকা, যা দেখে গা শিউরে উঠল আমার। মনে হলো যেন কোনো পাগলের আঁকা ছবি। আমার চোখে পড়ল ঘরের এক কোণে, সেখানে একটা ছোট্ট বেদি তৈরি করা আছে, আর তার উপর কিছু জিনিস রাখা, একটা খুঁড়ি, কিছু শুকনো ফুল, আর মাঝখানে একটা মূর্তি। মূর্তিটা ছিল অদ্ভুত ধরনের, অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার মুখটা বিকৃত আর চোখগুলো কেমন যেন হিংস্র। মূর্তিটার চারপাশে কিছু জ্বলন্ত প্রদীপ ছিল, যার আলোয় পরিবেশটা আরো ভৌতিক লাগছিল। আমি সাবধানে বেদিটার কাছে গেলাম। আলোতে দেখলাম বেদিটার চারপাশে একটা কালো রঙের পুতুলি পড়ে আছে। কৌতূহলবশত আমি পুতুলিটা খুললাম। তার ভেতর থেকে যা বেরোলো তাতে আমার হাত থেকে পুতুলিটা প্রায় পড়েই যাচ্ছিল।
পুটুলির ভেতরে ছিল কয়েক গাছি চুল, কিছু নখ আর একটা শুকনো চামড়ার টুকরো, আর তার সাথে একটা ছোট্ট জং ধরা ধাতুর ফলক, যেখানে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। আমার মনে হলো এগুলি নিশ্চয়ই কোনো মানুষের শরীরের অংশ, কিন্তু কার? সনাতন ভট্টাচার্য নাকি রাখাল মণ্ডলের? একটা অজানা ভয়ে আমার বুক কেঁপে উঠল। এই জিনিসগুলো নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধনার অংশ। ঠিক সেই মুহূর্তেই কুটিরের পেছন থেকে একটা শব্দ শুনলাম। কে কে ওখানে? কণ্ঠস্বরটা ছিল কর্কশ আর গম্ভীর। আমি চমকে উঠলাম। পেছনে ঘুরতেই দেখলাম অন্ধকারের মধ্যে একটা দীর্ঘাকৃতি ছায়া আমার দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা লাঠি, আর তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও যেন জ্বলজ্বল করছে। এটা সেই কাপালিক। তার মুখটা ছিল রুক্ষ, শুষ্ক, আর তার চোখে ছিল একটা অস্বাভাবিক ঔদ্ধত্য। তার দৃষ্টি দেখেই বুঝলাম সে মোটেও সহজ মানুষ নয়। সে আমার দিকে এক পা করে এগোতে লাগলো। আমি দেখলাম তার পোশাকের নিচ থেকে কিছু টুকটাকের জিনিস উঁকি মারছে। আমার মনে হলো আমি এই রহস্যের একেবারে গভীরে পৌঁছে গেছি। সনাতন ও রাখালের মৃত্যুর সঙ্গে এই কাপালিকের নিগুড় সম্পর্ক রয়েছে, আর সে যে কোনো মূল্যে তার গোপন সাধনা রক্ষা করতে চাইবে। সে যখন আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, তখন তার মুখ থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল, যেন বহু পুরানো মদের গন্ধ। তার চোখ দুটো আমার দিকে স্থির হয়েছিল, আর সেই চোখে আমি একটা নিষ্ঠুর হাসি দেখতে পেলাম। সে গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি জানতে এসেছো? কি হয়েছিল সনাতন আর রাখালের? জানতে চাও গভীর জলের সেই রহস্য? আমার বুকের ধুকপুকানি তখন চরম সীমায়। আমি জানি এই কাপালিকের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হবে, কিন্তু রহস্যের শেষ না দেখতে পেলে আমার শান্তি হবে না। কাপালিকের কর্কশ স্বর আর তার চোখের সেই জ্বলন্ত দৃষ্টিতে আমার শরীর জমে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে এক গভীর ফাঁদে টেনে নিয়ে এসেছে। তার মুখে একটা বক্র হাসি ফুটে উঠল। বুঝতে পারছো না তাই না? এই গ্রাম, এই নদী, এই শ্মশান, সবকিছুরই একটা নিজস্ব ভাষা আছে তারানাথ। শুধু শুনতে জানতে হয়। আমি কিছু বলার আগেই সে তার লাঠিটা দিয়ে মাটিতে একটা অদ্ভুত চিহ্ন আঁকল। তারপর তার চোখ দুটো যেন আরো রক্তিম হয়ে উঠল। সনাতন ভট্টাচার্য আর রাখাল মণ্ডল, তারা দুজনেই সেই জলের গভীরের রহস্য জানতে চেয়েছিল। আর যারা জানতে চায় তাদের পরিণতি এমনই হয়। আমার সারা শরীর জুড়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। কিসের রহস্য? আমি কোনো মতে জানতে চাইলাম। কাপালিক হাসল, কিন্তু সেই হাসিটা যেন ছিল বিকারগ্রস্তের হাসি। এই নদীর নিচে অনেক গভীরে কিছু আছে যা এই গ্রামকে বাঁচিয়ে রেখেছে, আবার ধ্বংসও করছে। যুগ যুগ ধরে এই শক্তিকে বশে আনার চেষ্টা অনেকে করেছে,
কিন্তু কেউ পারেনি। তারা শুধু এদের ক্রোধের শিকার হয়েছে। তার কথা শুনে আমার মনে পড়ল সেই কালো ঘূর্ণিপাক, জলের নিচ থেকে আসা ফিসফিসানি, আর শ্মশানে দেখা সেই বীভৎস অবয়বের কথা। কাপালি কি সেই শক্তির কথাই বলছে? হঠাৎ করেই কুটিরের ভিতরে বাতাসের গতি বেড়ে গেল। প্রদীপগুলো দপদপ করে জ্বলতে লাগলো। মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি সেগুলোকে নড়াচড়া করাচ্ছে। আমি দেখলাম কাপালিকের মুখের পেশিগুলো কেমন যেন শক্ত হয়ে উঠেছে, আর তার কপালে থাকা সিঁদুরের টিপটাও আরো গাঢ় লাল দেখাচ্ছে। তুমি খুব বড় ভুল করেছো এখানে এসে তারানাথ। কাপালিক ক্রুদ্ধ কণ্ঠে বলল, এই রহস্যের গভীরে প্রবেশ করা তোমার উচিত হয়নি। এখন এর ফল তোমাকে ভোগ করতে হবে। কাপালিক তার লম্বা শীর্ণ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার আঙুলগুলো যেন শুকনো কাঠের ডালের মতো দেখাচ্ছিল। আমি এক ঝলক দেখলাম তার হাতে একটা ক্ষুদ্র থলে, যা থেকে কেমন যেন একটা গুঁড়ো গুঁড়ো জিনিস বেরিয়ে আসছে। সেই গুঁড়ো আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই তার একটা তীব্র কটু গন্ধ আমার নাকে এসে লাগলো। আমার মাথাটা ঝিমঝিম করে উঠল, চোখগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। আমি অনুভব করলাম আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। কাপালিকের সেই তান্ত্রিক শক্তি আমাকে কাবু করে ফেলছে। আমি জ্ঞান হারানোর আগে যে জিনিসটা দেখলাম তা হলো কাপালিকের মুখের সেই বীভৎস হাসি, আর তার লালচে চোখ দুটো যা আমার দিকে স্থির হয়ে চলছিল। যখন আমার জ্ঞান ফিরল তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি বুঝতে পারলাম না আমি কোথায় আছি। একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি হাত বাড়ালাম, অনুভব করলাম আমার হাত পা দড়ি দিয়ে বাঁধা। চারপাশে শুধু শীতল আর কাদার স্পর্শ। আমার মনে হলো আমি কোনো গভীর গর্তের মধ্যে পড়ে আছি। আমার চোখ দুটো অভ্যস্ত হতেই আবছা আলোতে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। আমি একটা কূপের মতো গর্তের মধ্যে ছিলাম। গর্তের দেওয়ালগুলো শ্যাওলা আর কাদা দিয়ে ঢাকা, আর চারিদিকে অগণিত পোকামাকড়ের আনাগোনা। গর্তের একেবারে নিচে ছিল কালো ঘোলাটে জল। সেই জল থেকে একটা চাপা শব্দ আসছিল, যেন কিছু একটা জলের নিচে নড়াচড়া করছে। আমার শরীর হিম হয়ে গেল। কাপালিক আমাকে এই নরকে ফেলে দিয়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ভয়ে আমার বুকটা এমন ভাবে ধড়ফড় করছিল, মনে হচ্ছিল যেন এখনই ফেটে যাবে। হঠাৎ করেই জলের নিচ থেকে একটা বুদবুদের মতো শব্দ শুনতে পেলাম। তারপর আরো একটা, তারপর আরো অনেকগুলো। মনে হলো যেন জলের নিচে কিছু একটা বড় আকারের জিনিসও পড়ে উঠে আসছে। গর্তের ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগলো, যা আমার গায়ের লোম খাড়া করে দিল। জলের উপরিতলাটা নড়তে লাগলো,
আর তারপর বিদ্যুতের এক ঝলকানিতে যা দেখলাম তাতে আমার প্রাণ ওষ্ঠাগত হলো। জলের মাঝখানের একটা বৃহৎ বিভৎস আকৃতি ভেসে উঠল। তার শরীরটা কেমন যেন মাছের মতো আঁশযুক্ত, কিন্তু তার হাত পাগুলো মানুষের মতো। তার চোখগুলো অন্ধকারে দুটো জ্বলন্ত অঙ্গারের মতো দেখাচ্ছিল, আর তার মুখটা ছিল হাঁ করা, যেখানে ধারালো ছুঁচালো দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার শরীর থেকে একটা তীব্র পচা গন্ধ বেরোচ্ছিল, যা আমার অবস্থা খারাপ করে দিয়েছিল। সেটাই ছিল সেই অজানা সত্তা যার কথা কাপালিক বলছিল। এই সেই শক্তি যা সনাতন আর রাখালকে টেনে নিয়েছিল, সেই দানব যার ভয়ে গ্রামের মানুষজন সিটিয়ে থাকে। সে আমার দিকে তার লম্বা নখওয়ালা হাতটা বাড়াতে লাগলো। মনে হলো যেন সে আমাকে তার শীতল কাদা ভরা গহ্বরে টেনে নিয়ে যেতে চাইছে। আমি প্রাণপণে নিজেকে পিছনে আনার চেষ্টা করলাম, কিন্তু দড়িগুলো আমাকে আটকে রেখেছিল। দানবটা আরো কাছে এগিয়ে আসতে লাগলো আমার। তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন আমার সামনেই আমার শেষ মুহূর্ত উপস্থিত হয়েছে। এই অন্ধকারে সেই দানবের নৃশংসতায় আমার খারাপ পরিণতি ঘটবে। আমার মনে হলো আমি যেন কখনোই আর সূর্যের আলো দেখতে পাবো না। দানবটার বীভৎস আকৃতি আমার দিকে এগিয়ে আসছিল। তার নখওয়ালা হাতটা আমার গলা টিপে ধরার জন্য প্রস্তুত। আমার চোখে তখন শুধু মৃত্যু দেখছিলাম। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না আমার। ঠিক সেই মুহূর্তেই আমার পায়ের কাছে রাখা একটা ভাঙা মাটির পাত্রে চোখ পড়ল আমার। পাত্রটা সম্ভবত আগে থেকেই সেখানে ছিল। কাপালিকের ফেলে যাওয়া কোনো জিনিসপত্রের অংশ হয়তো। তার ভেতরে কিছু শুকনো ফুল আর কিছু ধূপের ছাই পড়েছিল। আমার মনে পড়ল ছোটবেলায় দাদু বলতেন, অশুভ শক্তিকে দমন করতে হলে শুভ শক্তির সাহায্য নিতে হয়। অনেক পুরানো তন্ত্র শাস্ত্রে উল্লেখ আছে, রুদ্রাক্ষের জন্য শ্বেত চন্দন মিশিয়ে বিশেষ মন্ত্র পাঠ করলে অশুভ শক্তি দুর্বল হয়ে যায়। কথাটা হঠাৎই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যদিও আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না, কিন্তু মরণাপন্ন অবস্থায় মানুষের মাথা কেমন যেন সজাগ হয়ে ওঠে। আমার হাত পা দড়ি দিয়ে বাঁধা থাকলেও হাতের আঙুলগুলো নড়াচড়া করার মতো সামান্য স্বাধীনতা ছিল। আমি কোনো মতে সেই ধূপের ছাই আর শুকনো ফুলগুলো আঙুলের ডগায় তুলে নিলাম। দানবটা তখন প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। তার পচা নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে প্রাণপণে নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম এবং সেই ধূপের ছাইগুলো দানবটার দিকে সজোরে ছুঁড়ে দিলাম। অদ্ভুত ব্যাপার, ধূপের ছাইগুলো দানবটার গায়ে লাগতেই তার দিক থেকে একটা তীব্র চিৎকারের শব্দ বেরোলো। সে যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার জ্বলন্ত চোখ দুটো মুহূর্তের জন্য নিভে গেল।
আর তার শরীর থেকে একটা গাঢ় ধোঁয়া বের হতে লাগলো। দানবটা থমকে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে জলের গভীরে মিলিয়ে যেতে লাগলো, যেন একটা ছায়া মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতেই লুটিয়ে পড়লাম। কিছুক্ষণ আগেও যে দানবটা আমাকে গ্রাস করতে এসেছিল সে এখন অদৃশ্য, কিন্তু আমি জানতাম সে সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি, শুধু সাময়িকভাবেই দুর্বল হয়েছে মাত্র। এই অদ্ভুত ঘটনার কারণ কি তা আমি তখনও বুঝতে পারিনি। আমার শরীরটা তখন কাঁপছিল। হঠাৎ করেই ওপর থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেমন আছো তারানাথ? কণ্ঠস্বরটা শুনে আমি চমকে উঠলাম। এটা ছিল আমার পরিচিত সেই সাধুর কণ্ঠস্বর যে আমাকে বেতালের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু তিনি এখানে কি করছেন? আমি ওপরে তাকালাম। আবছা আলোয় দেখলাম সাধুজি আমার কাছে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা লণ্ঠন, তার মুখ চিন্তায় ভরা। সাধুজি, আপনি এখানে? উনি আমার দিকে তাকিয়ে লণ্ঠনটা নামিয়ে দিয়ে আমার সামনে বসে পড়লেন। তারপর বললেন, বলছি, সব বলছি। আগে উঠে এসো, তোমার জন্য অনেক ঝুঁকি নিয়েছি। অনেক কষ্টে বাধা বিপত্তি কাটিয়ে আমি অন্ধকারময় জায়গা থেকে বেরিয়ে এলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর উনি আমাকে ওই জায়গা থেকে বের হতে সাহায্য করলেন। তারপর আমাকে বললেন, তারানাথ, তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি আমার দেখা তখনই পাবে যখন তোমার প্রাণ সংকটে পড়বে। আমি তাই তোমার প্রাণ রক্ষা করতে তোমাকে সেই অন্ধকারময় জায়গা থেকে উদ্ধার করতে এসেছি। আপনার অশেষ কৃপা, তাই আপনার দেখা পেয়েছি। সাধুজি হাসতে হাসতে সেইখান থেকে বিদায় নিলেন। যাওয়ার আগে তার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখতেই আমার সমস্ত দেহের গ্লানি দূর হয়ে গিয়েছিল। আমি ওইখান থেকে মূল পথে এসে পৌঁছতেই কিছু দূর এগোতেই দেখতে পেলাম গ্রামের আরো কয়েকজন প্রবীণ ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছেন, যাদের মধ্যে রাখালের ভাই আর কার্তিকও ছিল। তাদের সবার মুখেই একটা চাপা উদ্বেগ। কার্তিক বলল, আমরা আপনার খোঁজে বেরিয়েছিলাম ঠাকুরমশাই। জানতাম কাপালিক আপনাকে ফাঁদে ফেলবে, কারণ আমরা তাকে ভালো করেই চিনি। আমি হতভম্ব হয়ে গেলাম। চেনেন মানে? কার্তিক একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে কাপালিককে আপনি দেখেছেন সে আসলে আমাদের গ্রামেরই এক বৃত্ত, নাম হরিশঙ্কর। সে বহু বছর ধরে তান্ত্রিক সাধনা করে আসছে। গ্রামের লোকেরা তাকে ভয় পেত, কিন্তু কেউ জানতো না সে কত দূর যেতে পারে। সনাতন ভট্টাচার্য আর রাখাল মণ্ডলের মৃত্যুর পেছনে আসলে হরিশঙ্করেরই হাত ছিল। কার্তিক আমাকে আর বাকিদের নিয়ে একটা নিরাপদ জায়গায় বসল। চারপাশে তখন ভোরের আলো ফুটেছে। গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলতে শুরু করলেন, বহু বছর আগে
এই গ্রামের পাশে যে নদীটা দেখছো তার গভীরে নাকি এক প্রাচীন রহস্য লুকিয়ে আছে। কিংবদন্তি আছে নদীর নিচে এক দৈত্যাকার পদ্ম ফুল আছে, যা 1000 বছর পর পর ফোটে, আর সেই ফুল নাকি অসীম ক্ষমতার উৎস। যে সেই ফুলের শক্তিকে বশে আনতে পারবে সে অমরত্ব লাভ করবে এবং তার সব ইচ্ছা পূরণ হবে। আমার বুক ধুকপুক করে উঠল। তাহলে সেই দানব কি সেই পদ্ম ফুলের রক্ষাকর্তা? হরিশঙ্কর সেই পদ্ম ফুলের কথা জানতো। সে বহু বছর ধরে সেই পদ্মকে বশে আনবার চেষ্টা করছিল, কিন্তু সেই পদ্মের একটা রক্ষাকর্তা আছে, যা আপনি আজ রাতে দেখেছেন। সেই রক্ষাকর্তা শুধুমাত্র বিশুদ্ধ আত্মাকেই পদ্মের কাছে যেতে দেয়। হরিশঙ্কর জানতো তার মতো তান্ত্রিকের পক্ষে সেই রক্ষাকর্তার পাশ কাটিয়ে পদ্মের কাছে যাওয়া সম্ভব নয়। তাই সে এক জঘন্য পরিকল্পনা করেছিল। তিনি একটু থামলেন। তার চোখে একটা দুঃখের ছায়া। হরিশঙ্কর একটি মানব বলিদানের পরিকল্পনা করেছিল। সে বিশ্বাস করত কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের আত্মাকে যদি নদীর সেই রক্ষাকর্তাকে বলি দেওয়া হয়, তবে রক্ষাকর্তা দুর্বল হয়ে পড়বে এবং সে পদ্মের কাছে যেতে দেবে। সনাতন ভট্টাচার্য আর রাখাল মণ্ডল, এই দুজনেই হরিশঙ্করের শিকার হয়েছিল। তাদের আত্মাগুলো সে ওই দানবের কাছে বলি দিতে চেয়েছিল, যাতে দানব দুর্বল হয়ে যায়। আমার গা শিউরে উঠল। কাপালিকের এই নৃশংসতা আমার কল্পনারও অতীত ছিল। কিন্তু কেন তারা? আমি প্রশ্ন করলাম। তারা দুজনেই ছিল গ্রামের সবচেয়ে ধার্মিক আর সৎ মানুষ। হরিশঙ্কর বিশ্বাস করত যত বেশি বিশুদ্ধ আত্মা সে বলি দেবে, তত দ্রুত সেই রক্ষাকর্তা দুর্বল হবে। সে ভেবেছিল এই বৃষ্টির রাতে নদীর উন্মত্ত রূপ তার জঘন্য কাজকে ঢেকে দেবে। প্রবীণ ব্যক্তির কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাহলে রাখালের শেষ কথা জল টানে আমায়, এর অর্থ এই দানব তাকে তার শক্তি জোগানোর জন্য টেনে নিচ্ছিল, আর কাপালিক সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করছিল। আজ রাতে আমরা আপনাকে খুঁজতে এসেছিলাম, কারণ জানতাম হরিশঙ্কর আপনাকে তার পরবর্তী শিকার বানানোর চেষ্টা করবে। আপনার মতো কৌতূহলী মানুষ তার কাছে আদর্শ শিকার। কিন্তু আমরাও জানতাম আপনি একজন শুভ আত্মার অধিকারী। সেই কারণেই তোমার ছুঁড়ে দেওয়া সামান্য ধূপের ছাই সেই দানবকে সাময়িকভাবে দুর্বল করতে পেরেছিলেন। তাহলে হরিশঙ্কর কোথায়? আমি জানতে চাইলাম। কার্তিক এগিয়ে এসে বলল, আমরা তাকে পাকড়াও করেছি ঠাকুরমশাই। সে এই গ্রামে আর কোনো ক্ষতি করতে পারবে না। যদিও রহস্যের জট অনেকটাই খুলেছিল, তবুও আমার মনে একটা প্রশ্ন উঁকি দিল। সেই দানব, সেই প্রাচীন পদ্ম আর সেই অসীম ক্ষমতাগুলো কি সত্যি বিদ্যমান, নাকি কাপালিক হরিশঙ্করের উন্মাদনা এই সব কিছুর মূল কারণ? আর এই ঘটনার পর কি গ্রামে আর কোনো বিপদ আসবে না? এই গভীর রাতের অভিজ্ঞতা
আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমি শ্মশানের রহস্য, কাপালিকের নৃশংসতা আর সেই গভীর জলের মধ্যে লুকিয়ে থাকা অশুভ শক্তির একটা জীবন্ত সাক্ষী হয়ে রইলাম। কাপালিক হরিশঙ্করের ধরা পড়ার পর ভেবেছিলাম গ্রামের উপর থেকে বুঝি অশুভ ছায়াটা সরে গেল, কিন্তু আমার ধারণা ভুল। রাতের সেই বীভৎস অভিজ্ঞতা আর দিনের আলোয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে শোনা কাপালিকের নৃশংসতার গল্প আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। গ্রামে কয়েকদিন কাটানোর পর মনে হলো পরিস্থিতি শান্ত হয়েছে কিছুটা। কিন্তু সেই শান্তি ছিল একটা ভয়ঙ্কর ঝড়ের আগের নিঃশব্দতা। রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হরিশঙ্করের পরিকল্পনা, রাখাল ও সনাতনের আত্মবলি আর নদীর নিচের সেই দানব, সব কিছু মিলে মিশে আমার মনের মধ্যে এক অস্থিরতা তৈরি করছিল। বিছানায় শুয়ে ছটপট করছিলাম। বাইরে তখনও বৃষ্টির ঝিমঝিম শব্দ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত চিৎকারে। সে চিৎকারটা ঠিক মানুষের মতো ছিল না, কিন্তু কেমন যেন একটা আর্দ্র যন্ত্রণাময় স্বর। মনে হলো যেন জল থেকে কেউ কষ্ট পাচ্ছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। বাইরে তাকিয়ে দেখলাম রাত তখনও অনেক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামের দিকে তাকিয়ে মনে হলো যেন একটা কালো পর্দা গ্রামের উপর নেমে এসেছে। আমার মন বলছিল কিছু একটা ভুল হচ্ছে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে গ্রামের মানুষগুলো কেমন যেন অস্থির হয়ে আছে। সবার চোখে মুখে একই আতঙ্ক। খোঁজ নিয়ে জানলাম রাতে গ্রামের এক জেলে কানু দাস নিখোঁজ হয়েছে। কানুকে সারা রাত খুঁজে পাওয়া যায়নি। তার নৌকাটা নদীর পাড়ে পড়েছিল, কিন্তু সে ছিল না। গ্রামের লোকেরা বলা বলি করছিল সেই শয়তান আবার ফিরে এসেছে। জল আবার মানুষ টানছে। আমার গা শিউরে উঠল। তাহলে কি দানবটা আবার সক্রিয় হয়েছে? হরিশঙ্কর ধরা পড়লেও সেই শক্তিকে কি আটকানো যায়নি? সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। কানুর নিখোঁজ হওয়ার ঘটনাটা আমাকে আরো চিন্তিত করে তুলেছিল। তখনও বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাতাসের শোঁ শব্দ আর বৃষ্টির ছাঁট এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। অনেকক্ষণ জেদের পর আমি কখন যেন ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি যেন আবার সেই কুয়োর ভেতরে, যেখানে কাপালিক আমাকে ফেলে গিয়েছিল, কিন্তু এবার সেখানকার জল আরো ঘোলাটে, আরো গভীর। চারিদিকে শুধু কালো জল আর কাদা, আর সেই কাদার মধ্যে থেকে উঠে আসছে অজস্র বিকৃত হাত। হাতগুলো যেন আমাকে টেনে ধরতে চাইছে, আমাকে তাদের অতল গহ্বরে নিয়ে যেতে চাইছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কূপের দেওয়ালে সনাতন ভট্টাচার্য আর রাখাল মণ্ডলের মুখগুলো যেন ভেসে উঠেছে।
তাদের চোখগুলো ছিল বিস্ফারিত, মুখে একটা ভয়ঙ্কর আর্তনাদের ছাপ। তারা যেন আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু তাদের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। শুধু তাদের চোখগুলো যেন একটা নিদারুণ যন্ত্রণায় বেরিয়ে আসছিল। হঠাৎ করে কূপের জল আরো ফুলে উঠল। জলের নিচ থেকে আবার সেই দানবের বীভৎস মুখটা ভেসে উঠল। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো আমার দিকে স্থির হয়ে আছে। তার হাঁ করা মুখ থেকে একটা ঘোলাটে দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে আসছিল, যা আমার শ্বাস রোধ করে দিচ্ছিল। দানবটা তার লম্বা নখওয়ালা হাতটা আমার দিকে বাড়াতে লাগলো, আর আমি দেখলাম তার হাতে কানুর শরীরটা। কানু চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তার চোখগুলো কেমন যেন আতঙ্কে ছিটকে বেরিয়ে আসার উপক্রম। আমি চিৎকার করে উঠলাম, কানু পালাও! কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি চেষ্টা করছিলাম তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না, যেন অদৃশ্য কোনো শক্তি আমাকে আটকে রেখেছে। দানবটা কানুকে জলের নিচে টেনে নিয়ে গেল। জলের মধ্যে একটা বিশাল বুদবুদ উঠল, তারপর সব শান্ত। শুধু কাদার মধ্যে থেকে সেই বিকৃত হাতগুলো তখনও আমাকে টেনে ধরার চেষ্টা করছিল। আমি দেখলাম কানুর মুখটাও সেই দেওয়ালে ভেসে উঠল, সনাতন আর রাখালের মুখের পাশে। তার চোখগুলো ছিল আতঙ্কিত, আর সেই চোখেই এক নিদারুণ যন্ত্রণা। আমি ভয়ে শিউরে উঠলাম। আমার সারা শরীর তখন ঘামে ভিজে গেছে। আমি প্রাণপণে নিজেকে সেই বিভীষিকা থেকে মুক্ত করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার চোখ দুটো খোলা থাকলেও আমি যেন স্বপ্নটা থেকে বেরোতে পারছিলাম না। আমি অসহায়ভাবে দেখছিলাম আমার চোখের সামনে কানু বিলীন হয়ে যাচ্ছে, আর আমি সেখানে থেকেও কিছু করতে পারছি না। সকালে ঘুম ভাঙার পরও আমার শরীরটা কাঁপছিল। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে আমি বুঝতে পারছিলাম না এটা কি শুধু স্বপ্নই ছিল নাকি একটা অশুভ সতর্কতা। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি আর গ্রামের নিস্তব্ধতা আমার কাছে আর মনোরম লাগছিল না। মনে হচ্ছিল গ্রামের প্রতিটি কোণায় যেন এক অজানা বিপদ লুকিয়ে আছে। আমি জানতাম এই গ্রামকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে সেই দানব আর শক্তির মূল উৎসটা খুঁজে বের করতে হবে। যদিও জানি এর পরিণতি হতে পারে খুবই ভয়াবহ। কানুর নিখোঁজ হওয়ার ঘটনা আর আমার সেই ভয়াবহ স্বপ্ন আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। এটা নিছকই কাকতালীয় হতে পারে না। কাপালিক হরিশঙ্কর ধরা পড়লেও যে অশুভ শক্তিকে সে জাগানোর চেষ্টা করছিল তা কি সত্যিই সক্রিয় হয়ে উঠেছে? আমার মন বলছিল গ্রামের মানুষ এক নতুন এবং আরো বড় বিপদের মুখে। আমি ওই প্রবীণ ব্যক্তিটির কাছেই ছুটে গেলাম। তাকে আমার স্বপ্নের কথা বলতে দ্বিধা হলো না, কেননা তিনি আমার চাইতেও অনেক অভিজ্ঞ ছিলেন এই সব বিষয়ে। সব শুনে তিনি চিন্তিত মুখে বললেন,
ঠাকুর মশাই, আপনার স্বপ্ন মিথ্যে নয়। যখন কোনো তান্ত্রিক কোনো অশুভ শক্তিকে জাগানোর চেষ্টা করে, তখন সেই শক্তি সম্পূর্ণভাবে বশীভূত না হলেও তার প্রভাব রয়ে যায়। মনে হচ্ছে সেই জলদেবতা বা রক্ষাকর্তা এখন উন্মুক্ত হয়ে উঠেছে এবং সে তার বলি গ্রহণ করেই চলেছে। আমার মনে পড়ল কাপালিকের কথা। জলের অনেক গভীরে কিছু আছে যা এই গ্রামকে বাঁচিয়ে রেখেছে, আবার আবার ধ্বংসও করছে। তাহলে কি এই দানবী গ্রামের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমরা দুজন মিলে গ্রামের বাকি প্রবীণদের সাথে কথা বললাম। কানুর পরিবার শোকে মুহ্যমান। গ্রামের সবাই আতঙ্কে ভুগছে। এমন অবস্থায় কেউ নদীতে যেতে চাইছে না, এমনকি মাছ ধরাও বন্ধ হয়ে গেছে। গ্রামের জীবনযাত্রা একরকম থমকেই গেছে। এমন অবস্থা চলতে থাকলে গ্রামের অস্তিত্বই যে বিলীন হয়ে পড়বে। অনেক আলোচনার পর প্রবীণ ব্যক্তিটি একটি ভয়াবহ প্রস্তাব দিলেন। এই শক্তিকে যদি দমন করতে হয়, তাহলে এর উৎসকে খুঁজে বের করতে হবে। আর সেই উৎস সম্ভবত নদীর গভীরে, যেখানে সেই প্রাচীন পদ্ম লুকিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছানো মানে মৃত্যুকে আলিঙ্গন করা। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি যাব সেখানে। কানু, সনাতন, রাখাল এদের মতো গ্রামের বাকিদের এভাবে মরতে দিতে পারি না। যদি কেউ সেই রহস্যের কিনারা করতে পারে, তবে সেটা আমি। আমার এই সিদ্ধান্তে উনি প্রথমে রাজি হননি, কিন্তু আমার জেদ দেখে উনি শেষমেশ সায় দিলেন, তবে কিছু শর্তে। তিনি বললেন, যদি আপনি যান, তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। আর আমি আপনাকে কিছু জিনিস দেব যা আপনার সহায়ক হবে। এই যাত্রা খুব বিপজ্জনক হবে ঠাকুর মশাই। হয়তো হয়তো আপনি আর ফিরে নাও আসতে পারেন। এই সময় কিশোরী জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, এই প্রবীণ ব্যক্তি কে যে আপনাকে পথ নির্দেশ দিচ্ছিলেন? আপনিই তো মানুষকে পথ নির্দেশ দেন, তাহলে এই জায়গায় ধোঁয়াশা রয়ে গেল যে? কথাটা শুনে ঠাকুরমশাই একটু হাসলেন, তারপর বললেন, উনি গ্রামের সবচাইতে প্রবীণ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আমাকে কার্তিক বলেছিল, ওনার পরিচয় দিয়েছিলেন। উনি নাকি নিজের যৌবন বয়সে অনেক তন্ত্র মন্ত্রের সাধনা করেছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে উনি আর সেসবের দিকে এগোতে চাননি। নিজের বাড়িতেই প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো করতেন এবং গ্রামের মানুষের রোগবালাই সারিয়ে দিতেন। কিন্তু ওনার অভিজ্ঞতা প্রচুর। এই কথা বলে উনি পাসিং শো সিগারেট ধরালেন। চারি এসে আবার চা দিয়ে গেল। চা খেয়ে উনি বললেন, পরের দিন ভোর হওয়ার আগেই আমি প্রস্তুত হলাম। প্রবীণ ব্যক্তি আমাকে একটি পুরানো পুঁথি দিলেন, যার পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই পুঁথিতে সেই পদ্ম আর তার রক্ষাকর্তা সম্পর্কে কিছু প্রাচীন মন্ত্র লেখা আছে। হয়তো এটি তোমার একমাত্র রক্ষা কবচ। এছাড়াও তিনি আমাকে একটি পবিত্র রুদ্রাক্ষের মালা আর শুকনো শ্বেত চন্দন দিলেন। যখনই বিপদ দেখবে,
এই চন্দন ঘষে রুদ্রাক্ষ দিয়ে মন্ত্র জপ করবে। এতে অশুভ শক্তি সাময়িকভাবে দুর্বল হবে। তিনি সতর্ক করে দিলেন আমার সাথে গ্রামের কাউকে যাওয়ার জন্য, কিন্তু কোনো লোক সাহস পেল না। শুধু কার্তিক, রাখালের ভাই, সেই যেতে চাইল। তার দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এক অদম্য ইচ্ছে তার মনের মধ্যে কাজ করছিল। আমরা দুজন একটি ছোট্ট ডিঙি নৌকায় চেপে নদীর দিকে এগোলাম। ভোর তখনও পুরোপুরি হয়নি, আকাশে হালকা অন্ধকার। নদীর দিকে কুয়াশার চাদর আর বৃষ্টির রেশ এখনো কাটেনি। নদীর জল ছিল ঘোলাটে আর থমথমে। মনে হচ্ছিল যেন নদীর প্রতিটি ঢেউ আমাদের দিকে এক অজানা বিপদ নিয়ে আসছে। আমরা যত এগোচ্ছিলাম, নদীর দুপাশের গাছপালাগুলো ততই ঘন হতে লাগলো। সূর্যের আলো সেখানে পৌঁছচ্ছিল না, তাই জায়গাটা আরো গাঢ় অন্ধকারে ডুবেছিল। একটু এগোতেই নদীর বাতাস যেন আরো শীতল হয়ে উঠল। আমার মনে হলো জলের নিচ থেকে কিছু একটা আমাদের দিকে লক্ষ্য করছে। কার্তিক ভয়ে ভয়ে বলল, আমার দাদা বলেছিল এই নদীর গভীরে কিছু একটা আছে যা যা সব টানতে চায়। হঠাৎ করেই আমাদের নৌকাটা দুলে উঠল। জলের নিচ থেকে কিছু একটা বিকট শব্দ ভেসে এলো। মনে হলো যেন জলের গভীরে কিছু একটা বিশাল জিনিস নড়াচড়া করছে। নৌকাটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল। আমি পুঁথিটা খুলে মন্ত্র জপ করতে লাগলাম, আর কার্তিক রুদ্রাক্ষ আর চন্দন ঘষতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই জলের মাঝখানে একটা বিশাল ঘূর্ণিপাক তৈরি হলো। সেই ঘূর্ণিপাকের মধ্য থেকে ধীরে ধীরে সেই দানবের বীভৎস আকৃতি ভেসে উঠল। তার চোখ দুটো অন্ধকারে জ্বলন্ত কয়লার মতো দেখাচ্ছিল। তার শরীর থেকে একটা পচা তীব্র গন্ধ বেরিয়ে আসছিল, যা আমাদের শ্বাস রোধ করে দিচ্ছিল। দানবটা আমাদের দিকে তার লম্বা নখওয়াল হাত বাড়ালো। তার সেই ভয়ঙ্কর চেহারা দেখে আমাদের রক্ত যেন হিম হয়ে গেল। মনে হলো এই বুঝি সে আমাদের টেনে নেবে তার অতল গহ্বরে, যেমন কানুয়ার অন্যদেরকে টেনেছিল। আমি মন্ত্র জপ করতে লাগলাম, কিন্তু আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কার্তিক ভয়ে কাঁপতে কাঁপতে রুদ্রাক্ষ ঘষছিল। দানবটা যখন আমাদের ঠিক কাছে এলো, তার বিশাল দেহটা দেখে মনে হলো যেন একটা পাহাড় আমাদের গ্রাস করতে আসছে। আমি উপলব্ধি করলাম আমার জীবন এখন চরম সংকটে। এই দানবকে পরাজিত করতে না পারলে এই গ্রাম, নদী সব কিছুই এক গভীর অন্ধকারের শিকার হবে। এইবার শুধু আমার নয়, গোটা গ্রামের ভাগ্যই নির্ভর করছে এই দানবের মুখোমুখি হওয়ার উপর। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে আমার মনের সব আশা ফুরিয়ে যাচ্ছিল। কেবল ঢেউ এসে আমাদের ছোট্ট ডিঙিতে এমনভাবে ধাক্কা মারছিল যে আমরা আর একটু হলেই জলে পড়ে যেতাম। আমার মনে বেজে উঠল বিপদের ঘণ্টার ধ্বনি তীব্র শব্দে। নিজের মনেই ভাবলাম যে এই বুঝি শেষ, এই যাত্রায় বুঝি আর রক্ষা হলো না। রাখালের মতোই আমাকেও ও জলের নিচে টেনে নিয়ে যাবে। আমি কি করব
কার্তিক তো নৌকার হাল ধরে প্রাণপণে নৌকাকে কিনারায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে নদীর পাড় থেকে এক তীক্ষ্ণ ধ্বনি ভেসে এলো। সেই ধ্বনিতে চারপাশ এমন ভাবে কেঁপে উঠল যে আমাদের বর্ণনা দেওয়ার সাধ্য নেই। সেই শব্দে দানবটা যেন থমকে গেল, তার গতি কমিয়ে দিল। সে ক্রুদ্ধ গুঞ্জন করে তারপর প্রবল চিৎকার করে উঠল। আমরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখলাম নদীর পাড়ে কুয়াশার মধ্যে একটা আবছা অবয়ব আমাদের দিকে এগিয়ে আসছে। সে ছিল একজন নারী, পরনে লাল বসন, খোলা চুল পিঠের উপর ছড়িয়ে আছে। তার হাতে একটি ত্রিশূল আর গলায় ঝুলছে অজস্র রুদ্রাক্ষের মালা। তার কপালে আঁকা ছিল একটি অদ্ভুত তিলক। তার চোখ দুটোতে ছিল এক অদ্ভুত জ্যোতি, যা অন্ধকারেও জ্বলজ্বল করছিল। তিনি ধীরে ধীরে জলের কিনারায় এসে দাঁড়ালেন। তার মুখ দিয়ে এক অদ্ভুত মন্ত্র নিঃসৃত হচ্ছিল। ওম কালী কলিকা চণ্ডিকা ভদ্রকালী নমস্তুতে শত্রুনো সংহার মম রক্ষাণং কুরু সর্বদা। যা শুনে মনে হলো যেন কোনো গুচ্ছ কালিকা শক্তির মন্ত্র। মন্ত্র উচ্চারণের সাথে সাথে তার ত্রিশূল থেকে একটা তীব্র আলো বিচ্ছুরিত হলো, যা সরাসরি দানবটার দিকে এগিয়ে গেল। আলোটা দানবটাকে আঘাত করতেই সে একটা বিকট আর্তনাদ করে উঠল। আর তার বিশাল শরীরটা জলের গভীরে তলিয়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই সব কিছু শান্ত হয়ে গেল। নদী আবার তার স্বাভাবিক রূপ ধারণ করল। শুধু জলের উপর ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছিল। আমরা দুজনেই বিস্ময়ে হতবাক হয়েছিলাম। একে কোথা থেকে এলেন এই রহস্যময় নারী? তিনি আমাদের দিকে ফিরে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি ধীরে ধীরে হেঁটে হেঁটে আমাদের নৌকার দিকে এগিয়ে এলেন। তারপর তার পা দুটো জলের উপরেই ভেসেছিল, যেন তিনি জলের উপর দিয়েই হেঁটে আসছেন। আমি কোনো মতে বললাম, কে আপনি? তিনি এক অদ্ভুত হাসি হাসলেন, যে হাসিটা ছিল শান্ত এবং গভীর। তার কণ্ঠস্বর ছিল স্নিগ্ধ কিন্তু দৃঢ়। তিনি আমাকে তার সাথে যেতে নির্দেশ করলেন, কিন্তু একা। আমি কার্তিককে গ্রামে পাঠিয়ে দিলাম। বললাম পরে এসে তার সাথে দেখা করব এবং গ্রামের মানুষকে জানিয়ে দিতে যে আমরা অক্ষতই আছি। সে আমাকে এবং ওই সাথিকাকে প্রণাম করে ধীরে ধীরে গ্রামের মেঠো পথের উপর দিয়ে চলতে চলতে মিলিয়ে গেল। আমি ওই সাথিকার সাথে এগোতে এগোতে পৌঁছালাম একটা গাছের বাঁধানো বেদির সামনে। সেই বেদি আবার কিছু শিবা ঘিরে রেখেছে। ওই বেদির সামনে আগুন করে রাখা ছিল। ওই আগুনটা দাউ দাউ করে জ্বলছিল। এরপর উনি আমার সামনে ঘুরে বললেন, আমি সাধিকা রুদ্রাণী। তোমাদের কাছে আমি হয়তো এক আগন্তুক, শুধুই এক রহস্যময়ী, কিন্তু আমি এই নদী আর এই গ্রামকে বহু যুগ ধরে চিনি। আমি হিমালয়ের ক্রোড়ে সিদ্ধি লাভ করেছি, যেখানে প্রকৃতির আদিম শক্তিরা বাস করে, সেখান থেকে।
আমি এসেছি বহু দূর থেকে, যেখানে পাহাড়ের চূড়ায় কেবল বরফ আর নিস্তব্ধতা। আমি সেই সব প্রাচীন পুঁথির রক্ষক, যেখানে এই পৃথিবীর প্রতিটি রহস্যের কথা লেখা আছে। তিনি আমাদের দিকে সরাসরি তাকালেন। তার চোখে কোনো ভয় বা দ্বিধা ছিল না। আমি এসেছি সেই ডাকে সাড়া দিয়ে। গ্রামের প্রতিটি মানুষের আর্তনাদ সুদূর হিমালয়ে আমার কানে এসে পৌঁছেছিল, তাই আমি আর নিজেকে সেখানে ধরে রাখতে পারিনি। এই অশুভ শক্তি আর এই দানবকে তুমি নিজের শক্তি দিয়ে পরাস্ত করতে পারবে না তারানাথ। তোমার প্রাণ সংশয় নিকটে, তাই আমি তোমার কাছে এসেছি সাহায্য করতে। আমি যার উপাসক, তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন এবং আমি কেবলমাত্র তার নির্দেশ পালন করে আবার স্বস্থানে ফিরে যাব। কৌতূহল চেপে রাখতে পারলাম না, বলেই ফেললাম, আপনি কার উপাসনা করেন? কে আপনাকে এখানে আসতে বলেছেন? তিনি নিজের জায়গায় বসে ধুনির আগুন খুঁচিয়ে দিতে দিতে বললেন, তিনি এমন একজন যে তোমাকে রক্ষা করে চলেছে, মহাশক্তিধর এক সাধক, যে সমস্ত তন্ত্রের শক্তি আয়ত্ত করে ফেলেছেন। আমি তাকে নাম ধরে ডাকতে পারি না, তিনিই তোমাকে সর্বদা রক্ষা করেছেন। এই বলে সাধিকা রুদ্রাণী তার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ করলেন। আমি এসেছি এই অশুভ চক্রকে ভাঙতে। এই রক্ষাকর্তাকে শান্ত করতে হবে, তার উন্মত্ততা দূর করতে হবে, আর এর জন্য আমাকে সেই প্রাচীন পদ্মের কাছে পৌঁছতে হবে। একমাত্র সেই পদ্মের শুদ্ধ শক্তি এই রক্ষাকর্তাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, অথবা তাকে চিরতরে বিনাশ করতে পারে, যাতে এই গ্রাম চিরতরে মুক্তি পায়। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, তুমি অনেক ভাগ্যবান। তোমার মধ্যে যে বিশুদ্ধতা আর যে সাহস আছে, সেটাই তোমাকে রক্ষা করেছে। তুমি এই যাত্রায় আমার সহযোগী হবে, কারণ এই অশুভ শক্তিকে দমন করার জন্য একজন বিশুদ্ধ আত্মার মানুষের সাহায্য আমার অবশ্য প্রয়োজন। তার কথা শুনে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এই প্রথম আমি এই রহস্যের একটা স্পষ্ট দিশা দেখতে পাচ্ছিলাম। উপলব্ধি করলাম সাধিকা রুদ্রাণী তার জ্ঞান আর শক্তি হয়তো এই গ্রামকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। সাধিকা রুদ্রাণীর নির্দেশে গ্রামে ফেরার পর আমি গ্রামবাসীদের কাছে নদীর গভীরে লুকিয়ে থাকা প্রাচীন পদ্ম আর রক্ষক দানব এবং কাপালিক হরিশঙ্করের জঘন্য পরিকল্পনার কথা খুলে বললাম। রুদ্রাণী জানালেন, যদিও দানব রক্ষক শান্ত হয়েছে, কিন্তু হরিশঙ্করের জাগানো অশুভ শক্তি সম্পূর্ণ বিলীন হয়নি। তার প্রভাব এখনো গ্রামে রয়েছে। এই শক্তিকে পুরোপুরি বিনাশ করতে মহাযজ্ঞের প্রয়োজন। পরের দিন গ্রামের মাঝখানে যজ্ঞের আয়োজন করা হলো। সাধিকা যজ্ঞের কেন্দ্রে বসে মন্ত্র জপ করতে লাগলেন। রাত গভীর হওয়ার সাথে সাথে একটি কালো ঘন ছায়া যজ্ঞের দিকে এগিয়ে আসতে শুরু করলো। সাধিকা বুঝলেন হরিশঙ্করের জাগানো অশুভ শক্তি তার শেষ প্রতিরোধ করতে এসেছে। সাধিকা ত্রিশূল হাতে সেই বিভৎস অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলেন। তার মন্ত্র আর আলোর ঝলকানিতে ছায়াটা যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু থামছিল না।
সাধিকা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন। এই সংকটময় মুহূর্তে সাধিকা আমাকে নির্দেশ দিলেন রুদ্রাক্ষ ও চন্দনের মাধ্যমে সেই শক্তিকে শেষ করতে। আমি তার নির্দেশ মেনে আমার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র উচ্চারণ করে রুদ্রাক্ষটি অশুভ ছায়াটির দিকে ছুঁড়ে দিলাম। রুদ্রাক্ষের আঘাতে ছায়াটি একটি বিকট আর্তনাদ শুরু করলো এবং ধীরে ধীরে বাতাসের সাথে মিশে বিলীন হয়ে গেল। যজ্ঞের আগুন শান্ত হলো আর গ্রামে নেমে এলো এক পবিত্র নিস্তব্ধতা। সাধিকা আমার সাহস ও বিশুদ্ধতার প্রশংসা করে বললেন যে আমার বিশ্বাসী এই অশুভ শক্তিকে চিরতরে বিনাশ করেছে। গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে উঠল আর সনাতন, রাখাল ও কানুর পরিবার মুক্তি পেল। সাধিকা বিদায় নিয়ে হিমালয়ের পথে অদৃশ্য হয়ে গেলেন আর যাওয়ার আগে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দিলেন। সেই দিন থেকে গ্রাম আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো। নদী তার প্রাণবন্ত রূপ ফিরে পেল, কৃষকদের মুখে হাসি ফুটল। সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি ফিকে হয়ে এলেও আমি সেই রাতের বিভীষিকা, দানব, কাপালিকের জঘন্যতা এবং সাধিকার অলৌকিক শক্তি কোনোদিনও ভুলতে পারিনি। সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল এই জগতে অনেক রহস্য লুকিয়ে আছে, যা চোখে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতেই হয়। ঠাকুরমশাই চুপ করলেন। এতক্ষণ ক্রমাগত বলার ফলে উনি বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। নিস্তব্ধতা বিরাজ করছিল, যা উনি আরেকটি পাসিংশ ধরাতেই তা ভঙ্গ হলো। আমরাও এবার উঠে পড়লাম। দেখলাম বাইরে আকাশটা কালো হয়ে আছে ঠিকই, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনির ওয়াইটি প্রেজেন্ট। আজকের গল্প রুদ্রাণী সাধিকা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।